রূপা মোবাইল বন্ধ করে পাশে রেখে আকাশের দিকে তাকালো। 4 বছরে একটা মানুষকে ভুলে যাওয়া কি অস্বাভাবিক ব্যাপার নয়? রূপার পাশে সোহা বসলো। রূপাকে রাজি করানোর জন্যই সোহাকে পাঠিয়েছে সাজ্জাদ। নাহিদা আসেনি, হয়তো নতুন করে আবার কারো মন ভেঙেছে। সাজ্জাদ রূপাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা যেন হাওয়ার বেগে ছড়িয়ে পড়লো সবার মাঝে। সোহা রূপার মাথায় হাত রাখলো। রূপা সোহার দিকে তাকিয়ে বলে উঠল, আমি তাকে ভুলে গেছি আপু। তার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না। তার দেওয়া সেই আঘাতগুলো তাকে দেখলে চোখের সামনে ভেসে ওঠে। আমি ভুলতে পারি না সে একটা দিনের কথা, মুহূর্তের কথা। একটা বার সে আমার খোঁজ খবর নেয়নি। হয়তো সে চেয়েছিল না থাকি। মন যা বলে তাই শোন, অন্য সবকিছু বাদ। রূপা চোখ বন্ধ করে নেয়। কি আজব সাজ্জাদের হাসি মাখা মুখটা ভেসে উঠছে। সাথে সাথে রূপা চোখ খুলে নিল। একই বাড়িতে প্রাক্তন প্রেমিকের ভাইয়ের বউ হয়ে যাওয়াটা কতটা জঘন্য দেখায়। রূপা অনেক ভেবেছে, কিন্তু সবকিছু থেমে যাচ্ছে একটি জায়গায়, আহনাব আর সাজ্জাদের ভাই। এদিকে মা বাবাকেও বোঝাতে পারছে না রূপা কি হারিয়ে যাবে সেই 4 বছর আগের মতো। সে কখনো চায় না ওর জন্য আহনাব আর সাজ্জাদের সম্পর্ক ফাটল ধরুক। ওর রাগ আহনাবের সাথে, সাজ্জাদের সাথে নয়। আহনাবের চোখ মুখ স্বাভাবিক লাল হয়ে আছে। সে বারবার সাজ্জাদের রুমের সামনে এসেও ফিরে যাচ্ছে। সে যে সাহস করে সাজ্জাদের কাছে গিয়ে রূপার কথা বলবে সে সাহস খুঁজে পাচ্ছে না। তবু শুনেছে রূপার বাড়ি থেকে এখনো কোনো উত্তর আসেনি। আহনাব নিজের কাজে নিজেই রেগে বলল, আমি কেন ভাইকে একবার জিজ্ঞেস করলাম না মেয়ের নাম কি? আমি নিজেই বাড়ির সবাইকে রাজি করালাম, আর এখন নিজের কাজের জন্য নিজেই আফসোস করছি। কেন বারবার ভুল কাজ করি আমি? কেন ভেবেচিন্তে কিছু করি না? সব সময় নিজের কাজের জন্য নিজেকে পস্তাতে হয়। আহনাব সাজ্জাদের রুমের সামনে থেকে সরে যেতে সাজ্জাদ হাসল। মানুষ নিজের ভালোবাসার জন্য কত কিছু করে, দরকার হলে পরিবারের সাথে লড়াই করে, কিন্তু আহনাব তো সাজ্জাদের কাছে হার মেনে নিচ্ছে। আর পরিবারের কথা না হয় বাদ। রূপার আম্মু রূপার সামনে বসে আছে। রূপার বয়স তো কম হয়নি, বিয়ে আর কবে করবে? আর কয়েক বছর গেলে তো বুড়ি হয়ে যাবে। আম্মু, এতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ডিরেক্টলি বলে দিতে পারো আমাকে আর তোমাদের সহ্য হচ্ছে না, বোঝা হয়ে গেছি। তুমি সব সময় আমাদের ভুল বুঝো রূপা। আপনি এখন আসেন আম্মু, আমি এখন আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। রূপার আম্মু দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেলেন। মেয়েকে বুঝিয়ে লাভ নেই। ফোন বেজে উঠতেই সে মোবাইলে হাতে নিল। অচেনা নাম্বার। রূপা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, রূপা প্লিজ একবার নিচে আসবে? বেশি না, 5 মিনিটের জন্য প্লিজ রূপা। রূপা কিছু না বলে কল কেটে দিল। 2 ঘন্টা হয়ে গেছে রূপা কল কেটেছে, আহনাব এখনো নিচে দাঁড়িয়ে আছে। রূপা জানালা দিয়ে একবার তাকিয়ে ওড়নাটা ভালো করে জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। রূপা আহনাবের সামনে দাঁড়াতেই আহনাব বলে উঠল, আমি জানতাম তুমি আসবে রূপা। এসবের মানে কি? প্লিজ রূপা, তুমি ভাইকে বিয়ে করো না, বিয়েটা ভেঙে দাও। এখনো তো ঠিক হয়নি। আপনি আমাকে না বলে আপনার ভাইকে বলতে পারেন। আহনাব চুপ করে গেল। আহনাবের চুপসে যাওয়া মুখটা দেখে রূপা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, যখন তখন বাসায় নিচে এসে বসে থাকবেন না, এটা ভদ্রলোকদের বাসা। অনেক খুঁজেছি তোমায় রূপা। আপনার খোঁজার দৌড় কি শুধু আমার বাসার গেট অবধি সীমাবদ্ধ? মন থেকে চাইলে যত দূরত্ব হোক, নিজেকে আড়াল করে রাখা যায় না। আমি তোমাকে মন থেকে খুঁজেছি রূপা। কোথায় খুঁজেছেন? এই 4 বছর আপনি যদি একটা বার খুঁজে নিতেন তাহলে আমাকে পেয়ে যেতেন। আমি তো ঢাকা ছেড়ে কোথাও যাইনি। আর আপনি এখন বলতে এসেছেন কোথায় কোথায় না খুঁজেছেন আমায়। অভিনয়ে যোগ দিন, খুব ভালো অভিনয় করতে পারেন। আহনাব চুপ করে গেল। সে খুঁজছে, তবে এতটা গুরুত্ব দিয়ে নয়। কলেজ থেকে বাসা অবধি ওর খোঁজা সীমাবদ্ধ ছিল। আমি তোমাকে ভালোবাসি রূপা। আর যাই হোক, তুমি ভাইকে বিয়ে করতে পারো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। চলো আমরা পালিয়ে যাই। রূপা রেগে আহনাফের দিকে তাকালো। প্লিজ রূপা, আমাকে ফিরিয়ে দিও না। আমাদের সম্পর্ক এখন হয়তো কেউ মেনে নেবে না।
ধীরে ধীরে সবাই মেনে নেবে। রূপা হাসল। কতটা বীর পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে, পালিয়ে যেতে বলছে কারণ সে ভালোবাসার কথা বলতে পারেনি, কিন্তু তার পরিবারের কাছে সে বলতে পারে না। রূপা রেগে চিৎকার করে বলে ওঠে, আমি তো তোমাকে ভালোবাসি না। তুমি তো আমার কাছে সেদিনই মরে গেছো, যখন লোকজন আমার মজা নিতে ব্যস্ত আর তুমি আমার দিকে তিক্ততার কথাগুলো ছুঁড়ে মারতে ব্যস্ত ছিলে। আমি তোমার চোখে তখন শুধু আমার জন্য ঘৃণা আর প্রতিশোধ দেখেছি। তোমার চোখে সেদিন ভালোবাসা খুঁজতে আমি ব্যর্থ হয়েছি। আজ এতগুলো বছর পর তোমার সে ভালোবাসা হাওয়ার বেগে কিভাবে বেড়ে গেল? আহনাফ রূপার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলে উঠল, তোমার জন্য আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে। এখনো তোমার আমাকে দোষী মনে হয়? এটা তুমিও জানো, আমিও জানি। আমার ছোট ভাই তোমার জন্য মারা গেছে। আমি এত কিছুর পরও তোমার কাছে এসেছি, তোমাকে খুঁজেছি। এটা কি অনেক নয়? আমি সব কিছুর জন্য ক্ষমা চেয়েছি, তা কি বেশি নয়? তোমার সাথে যা হয়েছে তা খুব কম রূপা। রূপার চোখ ছলছল করে উঠল। এত কিছুর পরও কম হয়েছে? আমার কলেজ ছাড়তে হয়েছে তোমার জন্য। সেই ভিডিও ভাইরাল হওয়ায় সবার হাসাহাসি কটু কথা শোনা। আর সব থেকে বড় কথা, আমি তো তোমার ভাইকে ভালোবাসার ফাঁদে ফেলিনি, অভিনয় করিনি, উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম, যা তোমরা দিতে পারোনি। তোমার ভাই আদর পেয়ে এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে কলেজে মেয়েদের সাথে নোংরামো করতেও দ্বিতীয়বার ভাবেনি। এটাই যদি আমার অপরাধ হয়, তাহলে এমন অপরাধ আমি বারবার করব। রূপা চিৎকার করে বলল, তুমি আমাকে কতটা আঘাত করেছো একবার ভেবে দেখেছো তুমি? তোমার মন বলতে কিচ্ছু নেই আহনাফ। এত কিছু করে তুমি কম বলছো? বেঁচে তো আছো? রূপা রেগে আহনাফের কলার চেপে ধরে পড়ে উঠল। তাহলে তুমি চেয়েছিলে আমি আত্মহত্যা করি? আমি নতুন করে আর কি আত্মহত্যা করব? তুমি নিজেই সেই দিন আমাকে কথার আঘাতে হত্যা করে ফেলেছো। ভালোবাসার মায়ায় জড়িয়ে ময়লা আবর্জনার মতো দূরে ছুঁড়ে ফেলেছো। এখন আমি তোমাকে যে শাস্তি দেব তাই কম হয়ে যাবে। আমি তোমার মতো অমানুষ নই যে কুকুর কামড় দিয়েছে বলে কুকুরকেও কামড় দিতে যাব। তুমি আমাকে শাস্তি দেবে? আমাকে শাস্তি দেওয়ার মতো তোমার কি আছে? তোমার সাথে আমি তর্কে যেতে চাচ্ছি না। নিজের ভালো চাইলে তুমি ভাইকে বিয়ে করো না। যদি তাও বিয়েতে রাজি হও, পরিণাম এর থেকে অনেক খারাপ হবে। রূপা কিছু না বলে আহনাফের দিকে থেকে মুখ ফিরিয়ে নিল। আজও আহনাফ রূপাকে তার ভাইয়ের খুনি ভাবে। আজও আহনাফ ঠিক হয়নি। রূপা ভেবেছে হয়তো ভুল বোঝাবুঝি শেষ, কিন্তু না। আহনাফ এর প্রতিটা কথা আবারও রূপাকে ভেঙে দিল, কিন্তু রূপা বুঝতে দিবে না। আবারও আহনাফ বুঝিয়ে দিল রূপা একজন খুনি, আর খুনিকে কখনো ভালোবাসা যায় না। আহনাফের কথায় প্রতিটা উত্তর দিলে রূপা। হ্যাঁ, রূপা শাস্তি দিবে, তবে নীরবে, দূর থেকে। রূপা ভাবল সেই একটা দিনের কথা। কত নির্ঘুম রাত কেটেছে, কতবার নিজেকে শেষ করতে গিয়েছে রূপা। কিছুই জানে না আহনাফ, জানলে হয়তো মজা নিত। আহনাফ পেছন ফিরে সাজ্জাদকে দেখে অবাক হলো, সাথে ভয়ও পেল। সাজ্জাদের মুখে না আছে হাসি আর না আছে রাগের ছাপ। সাজ্জাদ আহনাফের কাছে এসে বলল, তুই এখানে? আহনাফ কিছু বলতে নিলে সাজ্জাদ আবারও থামিয়ে দিয়ে বলল, গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আহনাফ একবার রাগী দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে গিয়ে গাড়িতে বসে পড়ল। সাজ্জাদ রূপার চোখের পানি মুছে দিতে গেলে রূপা দূরে সরে গেল। সাজ্জাদ হাসলো, রূপার হাত ধরে রূপাকে কাছে নিয়ে আসলো, যত্ন করে চোখের পানি মুছে বলে উঠল, এই চোখে যেন আর পানি না ঝরতে দেখি। আপনি এখানে? সাজ্জাদ দুষ্টু হেসে বলল, খুব শখ ছিল বিয়ের আগে বউয়ের সাথে প্রেম করব, তাই চলে আসলাম। রূপা সাজ্জাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমাকে বিয়ে কেন করতে চাচ্ছেন? সব প্রশ্নের উত্তর হয় না রূপা। অনেক রাত হয়েছে। সাজ্জাদ কিছু না বলে রূপার কান্না করা মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বিয়েতে হ্যাঁ বলে দেওয়া যায় না? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। সমস্যা কি? আমি আহনাফের ভাই বলে? রূপা থেমে গেল। রূপা খুব ভালো করে বুঝতে গেছে সাজ্জাদ সবটা জানে, কিন্তু এইসব ওনাকে বলল না কেন। আহনাফ মনে তো হয় না। আমি চাই তুমি নিজে কালকে বিয়ের জন্য মত দাও, আর আমি জানি এটাই হবে। আপনার দুই ভাই কি পেয়েছেন? একজন বিয়ে ভাঙতে বলবে, আরেকজন বিয়ে করতে।
আমি কারো কথাই শুনবো না। তোমার কারো কথাই শুনতে হবে না, তুমি শুধু তোমার মনের কথা শুনো। তুমি যদি কাল বিয়ের জন্য রাজি না হও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। সবার ভালোবাসা অভিনয় না রূপা, ভালোবাসা সময় দেখে হয় না, হুট করে হয়ে যায়। তুমি ভুল মানুষকে বিশ্বাস করো, সঠিক মানুষটা তোমার চোখের সামনে থাকার পরও তুমি তাকে দেখতে পাচ্ছ না। আমি আজ তোমাকে আমার ফিলিংসটা জানিয়ে দিলাম। ভালোবাসা সৌন্দর্য দেখে হয় না, ভালোবাসা প্রতিশোধ নেয়ার জন্য হয় না, ভালোবাসার মাঝে ঘৃণা অবশ্যই থাকে না। তুমি ভাবো রূপা। রূপা বিড়বিড় করে বলে উঠল, আমি একজন খুনি। সেই অভিশপ্ত দিনটা আমার জীবনে না আসলে আজ আমার জীবন অন্যরকম হতো। আমি পাপী, অপবিত্র। আমার জন্য একটা ছেলে নিজের জীবন শেষ করে দিল। আসলেই আমি খুনি। আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। বলেই কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল। রূপা যাওয়ার দিকে তাকিয়ে আছে সাজ্জাদ। তোমার সব কষ্ট মুছে দেব রূপা, সব ভুল ভেঙে দেব আমি। তুমি পাপী, অপবিত্র নও, তুমি পবিত্র। সাজ্জাদ রাগের চোখে গাড়ির দিকে তাকালো। কেন আহনাফ এখনো বুঝে না মাহিন। আহনাফের ভাইয়ের নামটা ঠিক মনে নেই। এর মৃত্যুর জন্য রূপা দায়ী নয়, সে তো ছোট বাচ্চা নয়। এতটুকু কেন ওর মাথায় ঢুকে না? রূপার সাথে ও যা করেছে তার জন্য ওর অনুতপ্ত হওয়া দরকার ছিল, কিন্তু না, সে এখনো রূপাকে দোষারোপ করেই যাচ্ছে। আহনাফ যদি সত্যি রূপাকে ভালোবাসতো তাহলে কখনোই 4 বছর আগে এমনটা করতে পারতো না। প্রতিশোধ অন্যভাবেও নেওয়া যায়। প্রিয় মানুষটিকে ভালোবাসায় মানুষটিকে অন্যের সামনে অপমান করে, ছোট করে, আর যাই হোক, এটাকে কখনো ভালোবাসা বলে না। সাজ্জাদ আহনাফের অপেক্ষা করছে। যদি আহনাফ রূপাকে ভালোবাসে তাহলে সাজ্জাদকে অবশ্যই বলবে। একবার সাজ্জাদের রুমের রূপাকে চাইতো। আহনাফ সাজ্জাদ হাসতে হাসতে দিয়ে দিত, কিন্তু আহনাফ আসলে কি চায়, কি করতে চায়? আজ সাজ্জাদ সবটা জানতে চায় আহনাফের কাছে। সাজ্জাদ গাড়ির ভেতরে গিয়ে দেখে আহনাফ নেই। সাজ্জাদ চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল, গাড়ি স্টার্ট দিল। আহনাফ নিজের আগে বাসায় চলে এসেছে। ছাদে গিয়ে একের পর এক সিগারেট টানা শুরু করেছে। অনেকক্ষণ পর নিজের পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে তাকালো রিধি। চোখ বড় বড় করে আহনাফের দিকে তাকিয়ে আছে। রিধিকে এখন এখানে দেখে আহনাফের রাগ যেন কমার বদলে বেড়ে গেল। রিধি কিছু বলার আগে আহনাফ ছাদ থেকে বড় বড় পা ফেলে নেমে গেল। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় নিজের আপন গতিতে চলতে থাকে। সুবর্ণা বেগম রূপার আম্মুর সাথে কথা বলে অবাক হলেন। আজ 1 সপ্তাহ পর রূপা বিয়েতে রাজি হয়ে গেছে, আর সে চায় খুব জলদি বিয়ে হোক। সুমাইয়া সে কথা শুনেই এক ছুতে চলে আসলো সাজ্জাদের রুমের সামনে। সাজ্জাদের কড়া নিষেধ, ওর রুমে কেউ অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। সুমাইয়া দুবার কড়া নাড়ল। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিল। ভেতর ঢুকে এদিক ওদিক সাজ্জাদকে খুঁজে দেখলো সাজ্জাদ বেলকুনিতে ফোনে কথা বলছে। সুমাইয়া গিয়ে ভাইয়ের পেছনে দাঁড়ালো। সাজ্জাদ ফোনে কথা বলে পেছন ফিরে অবাক হলো। সুমাইয়া কখনো ওর অনুমতি ছাড়া রুমে আসে না। সাজ্জাদকে খুব ভয় পায়। সাজ্জাদ সুমাইয়াকে দেখে বলল, কি হয়েছে? চোরের মতো লুকিয়ে আছিস কেন? সুমাইয়া 2 হাত কোমরে রেখে বলে উঠল, কি ভাই, তুমি আমাকে চোর বললা? যাও, ভেবেছিলাম তোমাকে একটা দারুণ তাজা খবর দিব, কিন্তু এখন মনে হচ্ছে এই খবর তোমাকে বাসি হলেও দেওয়া দরকার। সাজ্জাদ বোনের দিকে তাকিয়ে হাসল। পিচ্চি বোনটা এখন কত বড় হয়ে গেছে। বোনকে নিজের কাছে এনে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না। এটা বল, রুমে কেন এসেছিস? সুমাইয়া বেশি সময় কথা পেটে চেপে রাখতে পারে না, তাই বলে দিল, ভাইয়া ভাবি বিয়েতে রাজি হয়ে গেছে। সাজ্জাদ একদম অবাক হলো না। সে তো জানতো এমন কিছুই হবে, তবুও সুমাইয়ার সামনে খুশি হয়ে বলল, সত্যি? ভাইয়া, এবার আমার ট্রিট দাও। কিসের ট্রিট? এই যে আমি তোমাকে সবার আগে খুশির খবরটা বললাম। আচ্ছা ঠিক আছে, আজকে বিকেলে শপিংয়ে নিয়ে যাব। সুমাইয়া খুশি হয়ে নাচতে নাচতে রুম থেকে বের হয়ে চলে গেল।
আদি চৌধুরী খুব খুশি হলেন। প্রথমে যখন দেখেছে রূপাকে তখনই সাজ্জাদের জন্য ভেবেছিল, কিন্তু বউয়ের ভয়ে কিছু বলেনি। বিয়ের কাজ খুব জলদি এগিয়ে গেল। এই কদিন একবারও কেউ আহনাফকে দেখেনি। আহনাফ মাঝে মাঝে বাসায় আসে না, তাই কেউ এত গুরুত্ব দেয়নি বিষয়টা। সাজ্জাদ ঠিক আহনাফের সব খবর রেখেছে। আজ বাদে কাল বিয়ে। সকাল থেকে হলুদের আয়োজন করা হচ্ছে। সারপ্রাইজের মধ্যে আরেক সারপ্রাইজ, আরিফ ভাইয়ার বড় ভাই মাহাতিম চৌধুরী আর এই বাড়ির ছোট ছেলে আরিয়ান চৌধুরী দেশে ফিরেছে। সবাই যেন আনন্দের মধ্যে দিয়েই সময় চলে যাচ্ছে। সবাই আরিয়ান চাচুকে ঘিরে বসেছে। আর কত এবার তো বিয়ে করতেই হবে। মিশন হলো সাজ্জাদের বিয়ে দিতে গিয়ে আরিয়ান চাচুর জন্য বউ খুঁজে নেয়া। সুমাইয়া, আরিয়ান, মাহাতিম সবাই হলুদের সবকিছু নিয়ে বউয়ের বাড়িতে আসার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল। সবাই আহনাফকে কল দিয়েও পেল না, মোবাইল বন্ধ, হয়তো কাজে আটকে আছে। কিন্তু কি আজব, বউয়ের বাড়ির সামনে গাড়ি থেকে সবাই নামার পর কই থেকে একটা বাইক এসে সবার সামনে থামলো। সবাই ভ্রুকুচকে তাকালো। হেলমেট খুলে আরিয়ান চাচুকে জড়িয়ে ধরল আহনাফ, মাহাতিমও জড়িয়ে ধরল। সবাই রূপার বাসায় আসলো। নাদিম সবাইকে নাস্তা দিয়ে বসলো। ছাদে অনুষ্ঠান করা হয়েছে। নাদিম বার কয়েক আর চোখে সুমাইয়ার দিকে তাকালো, কিন্তু এতগুলো বডিগার্ডের ভিড়ে কথা বলতে পারছে না। নাহিদা মুখ ভার করে বসে আছে রুমে। সে আসবে না, নাদিম জোর করে নিয়ে এসেছে। সোহা আর মাহি মিলে খুব সুন্দর করে হলুদের সাজে রূপাকে সাজালো। ছাদে অনুষ্ঠান শুরু হতেই সবাই ছাদে আসলো। খুব সুন্দর করে সাজানো হয়েছে। মাহাতিম আরিয়ান চাচুর কানে ফিসফিস করে বলে উঠল, চাচি খুঁজে নাও, এটাই সুযোগ। আরিয়ান চাচু হাসলো। কেউ কি তার অতীত সম্পর্কে জানে? না, কেউ জানে না। কাটা হৃদয়ে কেউ মলম লাগাতে আসবে না। সবাই আসে শুধু লবণ ছিটিয়ে দিতে। রূপার অনেক প্রশংসা করলো মাহাতিম, অনেকটা ভাব করে নিয়েছে। আরিয়ান চুপচাপ বসে সবাইকে দেখে যাচ্ছে। তখনই চোখ আটকে যায় রূপার পাশে বসা মেয়েটার দেখে। একদম দেখতে তার মায়াবতীর মতো। হাসিটা তাকানো সব। এতটা মিল কি করে হতে পারে? পেছন থেকে আহনাফ বলে উঠল, চাচ্চু এভাবে হ্যাঁ করে তাকিয়ে থাকলে মশা মাছি দুটোই ঢুকে যাবে। আরিয়ান রেগে আহনাফের দিকে তাকালো। আহনাফ হেসে চোখ মারল। আরিয়ান চাচু রাগ ভুলে হেসে উঠল। এভাবে খুব সুন্দর করে গায়ে হলুদ অনুষ্ঠান চলতে লাগলো। আহনাফ হাতে হলুদ নিয়ে রূপার সামনে গেল। রূপা শান্ত চোখে হাসি দিয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ হাঁটু ভেঙে রূপার সামনে ঝুঁকে গালে হলুদ লাগিয়ে দিয়ে বলল, নিষেধ করেছিলাম, শুনলে না? প্রতিটা দিন চটপট করবে এই জীবন থেকে মুক্তির জন্য। তোমার জীবন আমি জাহান্নাম বানিয়ে দেব। রূপা হেসে আহনাফের দিকে তাকিয়ে বলে উঠল, আমার জীবন জাহান্নাম বানাতে গিয়ে দেখো তুমি নিজেই না সেই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাও। আহনাফ তাচ্ছিলের হাসি দিয়ে দাঁড়িয়ে বলে উঠল, নতুন জীবনের জন্য শুভকামনা ভাবি। মাহাতিম বলে উঠল, আমাদের ভাবি তো লাখে একটা, তা না হলে কি সাজ্জাদ ভাইয়ের মনটা গলে? আহনাফ রূপার দিকে তাকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রূপা আহনাফের যাওয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমাকে প্রতিটা কথার একটা একটা করে উত্তর দেব, প্রতিটা অপমানের বদলা নিব। খুব সুন্দর করে গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হয়। লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে রূপা। খুব সাধারণভাবে বিয়ে হচ্ছে, কিন্তু কেন তার রূপা জানা নেই। এত বড় কোম্পানির মালিক বিয়ে করছে, তাও এত সাদাসিধা ভাবে। নিশ্চয়ই কোনো কারণ আছে, না হয় কিছু লুকাতে চাচ্ছে। পরিবারের সবাই উপস্থিতিতে বিয়েটা হয়ে গেল। বড় করে অনুষ্ঠান করবে, বৌভাতের অনুষ্ঠান, এটা সুবর্ণা বেগমের ইচ্ছে। রূপা মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদল অনেক। গাড়িতে উঠতেই সাজ্জাদ টিস্যু এগিয়ে দিল। রূপা টিস্যুটার দিকে তাকিয়েই সেই প্রথম সাজ্জাদের রুমাল এগিয়ে দেওয়ার কথাটা মনে পড়ল। টিস্যু না নিয়ে বাহিরে তাকিয়ে রইল। গাড়ি চৌধুরী বাড়িতে আসতেই সবাই বউ নিয়ে মেতে উঠল। সুবর্ণা বেগম সব মিলিয়ে
মেনে ছেলের বউ ঘরে নিলেন। সোয়া নিয়ে রূপাকে সাজ্জাদের রুমে দিয়ে আসলো। আমেনা বেগম সাজ্জাদের বড় আম্মু এসে রূপাকে শাড়ি আর গহনা দিয়ে গেলেন কাল পরার জন্য। সুবর্ণা বেগম খাবার নিয়ে এসে রূপাকে খাইয়ে দিলেন। রূপা মনে মনে ভাবছে, এত এত ভালোবাসা কি আমি ধরে রাখতে পারবো? সাজ্জাদ রুমের সামনে আসতেই সবাই ঘিরে ধরলো টাকার জন্য। সবাইকে বুঝিয়ে দিয়ে সাজ্জাদ রুমে আসলো। দূর থেকে আহনাব তাকিয়ে রইল দরজার দিকে। সাজ্জাদ রুমে এসে রূপাকে খুঁজতে লাগলো। বিয়ের রাতে বউ ঘুমটা টেনে বসে থাকে, কিন্তু সাজ্জাদের বউ তো রুমেই নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে পানির, হয়তো রূপা ওয়াশরুমেই। কিছু সময় পর রূপা শাড়ি চেঞ্জ করে নর্মাল শাড়ি পরে বেরিয়ে আসলো। সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে উঠল। রূপা ভ্রুকুচকে তাকাতেই সাজ্জাদ চোখ ফিরিয়ে নিল। রূপা নামাজ পড়ে নিল। সাজ্জাদও ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। রূপা ওর আম্মুর সাথে ফোনে কথা বলে ফিরতেই সাজ্জাদ গিয়ে রূপার সামনে দাঁড়ালো। কিছু বলবেন? আমার বিয়ে, বউ, বাসর এসব নিয়ে কখনো চিন্তা ভাবনা ছিল না, তবে আজ হঠাৎ একটা ইচ্ছে জাগলো। তুমি কি আমার ইচ্ছেটা পূরণ করবে রূপা? রূপার ভয়ে বুক কেঁপে উঠল। সাজ্জাদ কিসের ইচ্ছে কথা বলছে? সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে হেসে বলল, ভয় পেও না, ইচ্ছেটা খুবই ছোট তোমার কাছে, তবে আমার কাছে এটাই অনেক। আজ আমি তোমাকে নিয়ে এই রাতের শহর ঘুরতে চাই, প্লিজ যাবে আমার সাথে? রূপা শান্ত চোখে সাজ্জাদের দিকে তাকালো, ঠিক চোখের দিকে তাকালো, সাথে সাথে চোখ নামিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। সাজ্জাদ খুশিতে রূপার হাত ধরে রুম থেকে বেরিয়ে আসলো, খুব সাবধানে। রূপা অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো, খুব যত্ন করে ধরে আছে সাজ্জাদ। ওরা বাসা থেকে বেরিয়ে যেতেই ছাদ থেকে ওদের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে আহনাব বলে উঠল, কাল জমবে মজা। সাজ্জাদ চৌধুরী রেডি থেকো, তোমার জন্য সারপ্রাইজ আসছে। আর মিসেস সাজ্জাদ, তোমার মুখের হাসি আমি চিরতরে শেষ করে দেব। যেমন আজ আমি হাসতে ভুলে গেছি, ঠিক সেভাবে তুমিও ভুলে যাবে।